জালেম যখন পতন হয়, সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে, অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় না। এরা নব্য জালেমে পরিণত হয়েছে। এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ঘুরে নেতা, সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না, নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়াসাই কেয়ার করো তুমি। বাংলাদেশের জামাত ইসলামের উপরে তো তোমার আশা নির্ভর করে না, তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই, কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে বলে আবার গুপ্ত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো দেশেই ছিল। গোলাম পরোয়ার ভাইকে আমিরে মানে আওয়ামী লীগের আমলে 8টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে, আমি সাক্ষী, আমার সাথে ছিল। সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে, তার সন্তান নিচতলায়, সে উপরতলায় থাকে। সন্তানের সাথে বাপের যাতে দেখা না হয়, আমাদের জেলের মধ্যে জেল, তার নাম সেল, ওই সেলের মধ্যে আটকে রাখতো। 1 ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের, সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো আমিরে জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না হয়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের ভাইদের পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি। যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে, এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত কলা কৌশল তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসএর নামে রিট করে রাখছে, সে তার প্রার্থিতা বাতিলের জন্য। নির্বাচন বানচালের জন্য, সুষ্ঠু না, এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে। ছাত্ররা যখন প্রতিবাদ করেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ব্যালট পেপার নাকি অমুক জায়গায় ছাপাইছে, কেন ছাপাইছে, এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। ভোট গণনা মেশিনে করা যাবে না, হাতে গুনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 8000 ভোট গুনতে 78 ঘন্টা সময় লাগাই দিল। এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম। আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো, ভিসির পদত্যাগ দাবি করো, প্রভিসির পদত্যাগ দাবি করো, প্রক্টরের পদত্যাগ দাবি করো, প্রভোস্টের পদত্যাগ দাবি করো, এরপরে তোমরা এখান থেকে পালাও। তা করবে না, বলে না নির্বাচন সুষ্ঠু হয় না, আমরা পদত্যাগ করলাম। আমরা বলছি তাহলে ভিসির পদত্যাগ দাবি করো না কেন? কারণ উনি সাদা দলের সভাপতি। টিচার থেকে শুরু করে সব মেকানিজম তাদের হাতে। এরপরেও মানুষের গণ রায় বদলানোর জন্য 3টা দিন যার পরে নাই চেষ্টা করছে ছাত্রদের এই রায় বদলানোর জন্য। কতটা হীনমন্য তারা পারছে। জনগণ, আমরা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 সেকেন্ডও একাডেমিক বিল্ডিং থেকে দূরে সরা যাবে না। একাডেমিক বিল্ডিং থেকে কে বের হয় আর কে যায় তা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরা দিয়ে প্রতিটি ভোট গণনার ক্ষণ আমাদের সামনে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। চোর চুরি করার সব রাস্তা যখন বন্ধ, তখন পদত্যাগ করে। আমরা বলছি পদত্যাগ করতে পারবে না, মরা ছাড়া আর ভোট গণনা ছাড়া আর দ্বিতীয় অপশন তোমাদের হাতে নেই। সামনে এই কনস্পিরেসি আবার করার চক্রান্ত করছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 বার ভোট পিছাইছে যে না আমরা প্রস্তুত না, আমরা প্রস্তুত না। আমরা বলছি তোমাদের প্রস্তুতির কি দরকার? ছাত্ররা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবে, তোমাদের জন্য এত অপেক্ষা করার কি দরকার? 1.5 বছর তো অপেক্ষা হয়ে গেছে। বলে না আমরা প্রস্তুত না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে, ভোট করতে দেবে না তারা। সর্বশেষ যখন কোনো জায়গায় পাত্তা পায় না, তখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় তারা কোনো প্রচারণা করে নাই। ইসলামী ছাত্র শিবির প্রচারণা করে নির্বাচনের দিনক্ষণ কয়েক দফা পেছানোর পরে যখন সিলেক্ট হয়েছে, তখন উৎসব মুখর পরিবেশ চলছে।
তারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে রাখছে, বলছে এটা তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এইখানে ঘেরাও করছো কেন, বিশ্ববিদ্যালয়ে ওদের ঘেরাও করতে বলো। তখন ছাত্র দলের নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের বলে না না আমরা নির্বাচন চাই, কারণ গণরোষে বললে যে বিশ্ববিদ্যালয় থেকে পালাইতে হবে, ওইখানে অবস্থান করার লোক ভালোভাবেই টের পায়। ওরা ভয়তে বলে যে না আমরা কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য না। আবার দেখলাম লুকায় লুকায় 2 জন ছাত্র দলের গিয়ে কেন্দ্রে আইসা ঠিকই হাইকোর্টে একটা রিট করে দিছে যে আমরা নির্বাচন আর চাই না। ওই জায়গা বসে কিছু করতে পারে নাই, হাইকোর্টকে ব্যবহার করার চেষ্টা করছে। সর্বশেষ হাইকোর্টের নগ্ন হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ম্যান্ডেটকে তারা সহ্য করতে না পেরে হাইকোর্টের মাধ্যমে যখন এটা স্থগিত করলো, তখন দেখলাম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে। কতটা ভীত সন্ত্রস্ত বিহ্বল হয়ে পড়েছে একটা ছাত্র সংগঠন। বিশেষ করে আমরা বলতে চাই নারীদের ক্ষেত্রে 73 জন ধর্ষণ করেছে তারা এখন পর্যন্ত, 73টা কেস। কিছুদিন আগে বীরেশ্বরায় 7ম শ্রেণীর আমার এক বোনকে সংঘবদ্ধ ভাবে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। এটা গণধর্ষণকারীর দল। এই দলকে এবার চিরস্থায়ী বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত হবে। যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ভাবে গড়ে তোলা যায়, বাংলাদেশে যে পরিমাণে বাজেট হয় এই বাজেট যদি ঠিক মতো বন্টিত হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন করা মাত্র সময়ের ব্যাপার ছাড়া আর কিছুই না। 1,20,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে বাজেট হয়। 6 কোটি মানুষের মাঝে এইগুলো ভাগ করে দিলে মানুষের দারিদ্রতা বিমোচন করা সম্ভব। কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের টাকাগুলো দরিদ্র কৃষকের কাছে, দিন মজুরের কাছে, অসহায় মানুষের কাছে যায় না। এগুলো পেট ভরে হচ্ছে সব নেতার ঘরের নেতারা। এই নেতার বন্দোবস্ত আমরা ভেঙে দিতে চাই। আমরা বলছি এখানে যারা মন্ত্রী হবে, এমপি হবে, মানুষের সামনে তাদের আয় ব্যয়ের সব হিসাব দিবে। জামাত ইসলামী বলেছে আমরা এমন এক অ্যাপ চালু করব, যদি কেউ দুর্নীতি করে, চালু করে দিছে অলরেডি, শুধুমাত্র নাম লিখে আপনারা পাঠিয়ে দিবেন, প্রশাসন তাকে উঠাই নিয়ে চলে আসতে হবে পুলিশের কাছে গিয়ে, জিডিটি দিও আর করার দরকার হবে না। টোটাল ডিজিটালাইজ সিস্টেমের মধ্য দিয়ে এই সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সমাজটা হবে আপনার আমার। সুতরাং জামাত ইসলামীর স্লোগান, চলো একসাথে করি স্বপ্নের বাংলাদেশ। আমরাই বাংলাদেশ। আমরা যদি জেগে উঠি তাহলে এই বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা হবে। যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আমরা রুখে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই প্রজন্ম রাজি আছি? আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মতলববাজ আর মাদকের ব্যবসায়ীকে আগামীর নিরাপদ বাংলাদেশের অংশীদারিত্ব আমরা দেব না ইনশাআল্লাহ।